হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে মডিউল 1 থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতীয় গণপরিষদের গঠন ও কার্যাবলী। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভারতের ইতিহাসে 1946 সালের 9ই ডিসেম্বর এক বিশেষ দিন ছিল, কারণ এই দিনেই আত্মপ্রকাশ করে ভারতীয় গণপরিষদ, যার কাঁধে ছিল স্বাধীন ভারতের সংবিধান রচনার গুরুদায়িত্ব। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ও একটি সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটি সুসংগঠিত ও ন্যায়ভিত্তিক ও আধুনিক সংবিধানের প্রয়োজন ছিল। গণপরিষদ সেই প্রয়োজন পূরণের দায়িত্ব গ্রহণ করে। এবার আছে গণপরিষদের গঠন। সেখানে কি বলা হচ্ছে, ভারতীয় গণপরিষদ গঠিত হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনার ভিত্তিতে। এই পরিকল্পনা অনুসারে ভারতে প্রাদেশিক বিধানসভাগুলি নির্বাচিত সদস্যরা একটি পরোক্ষ নির্বাচনের মাধ্যমে গণপরিষদের সদস্য মনোনয়ন করতেন। শুরুতে গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389, যার মধ্যে 292 জন ব্রিটিশ ভারতের প্রদেশ থেকে, 93 জন দেশীয় রাজ্য থেকে, 4 জন চিফ কমিশনারের প্রদেশ থেকে মনোনীত হন। কিন্তু দেশভাগের পর পাকিস্তান অংশের প্রতিনিধিরা গণপরিষদ ত্যাগ করলে সদস্য সংখ্যা কমে দাঁড়ায় 299 জন। গণপরিষদে হিন্দু, মুসলিম, শিখ, দলিত, উপজাতি, নারী প্রভৃতি নানা সম্প্রদায় ও শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়। এটি একটি সাংবিধানিকভাবে পরিপূর্ণ সমাজের বাস্তব রূপ প্রতিফলনকারী প্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করে। প্রথম অধিবেশনে ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি নির্বাচিত করা হলেও পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হন। সংবিধানের খসড়া প্রস্তুতির জন্য একটি 7 সদস্যের খসড়া কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে বলা হচ্ছে গণপরিষদের কার্যাবলী। সেখানে কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সংবিধান রচনার দায়িত্ব পালন। গণপরিষদের প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ ছিল ভারতের সংবিধান রচনা করা। প্রায় 3 বছরের টানা আলোচনা, পর্যালোচনা, সংশোধনের মাধ্যমে একটি আধুনিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের উপযোগী সংবিধান প্রণয়ন করা হয়। সংবিধানের খসড়া 1948 সালে নভেম্বরে উত্থাপন করা হয় এবং 1949-এ 26শে নভেম্বর এটি গৃহীত হয় এবং 1950-এর 26শে জানুয়ারি থেকে এটি সংবিধান কার্যকর হয়, যা ভারতকে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করে। এবার পরের অংশটুকু আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। এবার তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে বিভিন্ন কমিটির মধ্যে বিশদ পর্যালোচনা। গণপরিষদে মোট 22টি কমিটি গঠন করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো খসড়া কমিটি, মৌলিক অধিকার, সংখ্যালঘুদের অধিকার সম্পর্কিত উপকমিটি, ইউনিয়ন সংবিধান কমিটি, ভাষা কমিটি প্রভৃতি। এই কমিটিগুলির কাজ ছিল সংবিধানের বিভিন্ন দিক, যেমন কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক, নাগরিক অধিকার, বিচার ব্যবস্থা, সংখ্যালঘুদের অধিকার প্রভৃতি বিষয়ে খুঁটিনাটি পর্যালোচনা ও সুপারিশ প্রদান। তারপরেই আছে দেখো সাংবিধানিক চর্চার মঞ্চ হিসাবে ভূমিকা। গণপরিষদ ছিল মত প্রকাশের একটি উন্মুক্ত ও গণতান্ত্রিক মঞ্চ। সদস্যরা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন অনুচ্ছেদ ও নীতির ওপরে মতামত ব্যক্ত করে। এমনকি অনেক বিতর্ক বিষয় যেমন সংখ্যালঘুর অধিকার, ভাষা সমস্যা, ধর্ম ও রাষ্ট্র সম্পর্ক, এই সব নিয়েও উন্মুক্ত আলোচনা হয়। এর মাধ্যমে গণতন্ত্রের মৌলিক চর্চার সূচনা হয়। তারপরে আছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির
উপাদানের সংযোজন। গণপরিষদে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকার নিশ্চিত করে, যেমন ব্যক্তির স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সমান অধিকার, ভাষার অধিকার ইত্যাদি। এছাড়াও সামাজিক ন্যায়ের লক্ষ্যে সংবিধানের মধ্যে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত করা হয়, যার মাধ্যমে রাষ্ট্রের কার্যাবলী একটি নৈতিক রূপরেখা নির্ধারণ হয়। তারপরে কী হচ্ছে দেখো, একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা নির্ধারণ। গণপরিষদ কেবল আইনগত কাঠামো নয়, একটি সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও মানবিক রাষ্ট্র গঠনের দৃষ্টিভঙ্গি নিয়ে সংবিধান রচনা করে। এর ফলে ভারতীয় সংবিধান শুধু আইন নয়, একটি রাজনৈতিক সামাজিক আদর্শের দলিলও হয়ে ওঠে। অস্থায়ী আইনসভা হিসাবে কাজ। 1950 সালে 26শে জানুয়ারি পর্যন্ত গণপরিষদ ভারতের অস্থায়ী আইনসভা হিসাবে কাজ করে। এই সময়কালে এটি বিভিন্ন আইন প্রণয়ন করে এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এটি একটি সংবিধান রচয়িতা, অন্যদিকে শাসনকর্তা, এই দ্বৈত ভূমিকা অনস্বীকার্য। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তরটা